ফারাক্কার বিরূপ প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদের প্রাণ প্রকৃতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানির অভাবে মারা গেছে অনেক নদ নদী, এখনো শতাধিক নদ নদীর মরণ দশা। দ্রুত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, বেড়ে যাচ্ছে কৃষি উৎপাদনের খরচ। উজানের পানির অভাবে সাগর থেকে আসা লোনা পানি ক্রমেই গ্রাস করছে উত্তরের জমি। সুপেয় পানির অভাবে উপকূলীয় এলাকা ছাড়ছেন অনেকে। অবর্ণনীয় কষ্টে জীবন কাটাচ্ছে লাখো মানুষ। জলবায়ু হয়ে উঠেছে চরম ভাবাপন্ন। পশ্চিম হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর দৈর্ঘ্য 2704 কিলোমিটার। বিশ্বের অন্যতম প্রধান এই নদীটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। কলকাতা বন্দর রক্ষার কথা বলে ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদের ফারাক্কা পয়েন্টে গত শতাব্দীর 60-এর দশকে বাঁধ নির্মাণ শুরু করে। এর লক্ষ্য ছিল পদ্মাকে বঞ্চিত করে ভাগীরথী ও হুগলি নদীতে পানি সরবরাহ করা। এর জন্য 40 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলও তৈরি করে দেশটি। কিন্তু 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ক্রমেই পানি শূন্য হতে থাকে। এরপর থেকে দেখা দিতে থাকে নানা ধরনের বিপর্যয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আলোচনার পর ভারতকে ফারাক্কা পয়েন্টে 10 দিনের জন্য পরীক্ষামূলক 310 থেকে 450 কিউসেক পানি প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়। কিন্তু সেই পরীক্ষার 10 দিন আজও শেষ হয়নি। ভারতকে পানি প্রত্যাহারে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে 1977 সালের 5 নভেম্বর ভারত বাংলাদেশ প্রথম 5 বছর মেয়াদী পানি বন্টন চুক্তি হয়। এরপর কয়েক দফা স্বল্প মেয়াদী চুক্তি হলেও 1989 সালের শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার করতে থাকে। এরপর 1996 সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সর্বনিম্ন 35,000 কিউসেক পানি দিতে বাধ্য ভারত। কিন্তু ভারত চুক্তি লঙ্ঘন করে গঙ্গা নদীর পানি ইচ্ছামতো প্রত্যাহার করে। ফলে বাংলাদেশের হার্ডিস ব্রিজ পয়েন্টে প্রমত্তা পদ্মা শুষ্ক মৌসুমে পানির অভাবে সরু খালে পরিণত হয়। পদ্মায় পানি না থাকায় প্রভাব পড়ে বাংলাদেশের গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীর ওপর। বিশাল এ নদীর প্রধান 2 শাখা গড়াই ও মাথাভাঙ্গা শুষ্ক মৌসুমে কার্যত পানি শূন্য হয়ে যায়। এর ফলে শতাধিক নদ নদীর মরণ দশা। এর মধ্যে উল্লেখযোগ্য ভৈরব, কপোতাক্ষ, কুমার, চিত্রা, বেত্রাবতী, হরিহর, ফটকি, নবগঙ্গা, মুক্তেশ্বরী। এই নদীগুলোর বেশিরভাগ শুষ্ক মৌসুমে পুরোপুরি শুকিয়ে যায়। আবার পানি প্রবাহের প্রাকৃতিক নিয়মের ব্যত্যয় ঘটায় পলি জমে বর্ষায় 2 উপকূল উপচে ফসলি জমি ভাসিয়ে দেয়। ছোট স্রোতধারার মধ্যে বেতনা, আপরা, মুক্তেশ্বরী, হরিহর, হাফরখালী, কোদলা, শ্রীহরি, টেকা, হাকর সহ অনেক নদী অস্তিত্ব হারিয়েছে, আর বাকিগুলো বিলুপ্তির পথে। পানি শূন্য এসব নদীর বুকে বোরো মৌসুমে ধান চাষ করেন কৃষক। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির দক্ষিণ পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ মনে করেন, নদ নদীগুলো পানিশূন্য হয়ে পড়ার প্রধান কারণ ফারাক্কা বাঁধ। ফারাক্কা পয়েন্টে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেয়ায় দক্ষিণ পশ্চিম জনপদের প্রাণ প্রকৃতি নদ নদীর ওপর ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে। এখন এ অঞ্চলে চাষাবাদের জন্য মূলত ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হয়। ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, শুধু গঙ্গাই নয়, এই আন্দোলনের আরেকটি প্রধান নদী ভৈরবেও বাদ দিয়ে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সভ্যতা, শহর, নগর, বাণিজ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছে নদীর তীরবর্তী স্থানে। হাজার বছর ধরে এসব জনপদে যাতায়াত ও বাণিজ্যের প্রধান পথ ছিল নদী। কিন্তু পানির অভাবে নদ নদী শুকিয়ে যাওয়ায় এখন নৌ যোগাযোগ মূলত বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরার কিছু এলাকায় সচল আছে। নড়াইল ও যশোরের দক্ষিণাংশে কিছু নৌযান চললেও তা মূলত পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। ভৈরবে নাব্যতা সংকটের কারণে যশোরের নৌবন্দর নোয়াপাড়ায় বড় নৌযান আসতে পারে না। সেখানে ছোট ছোট নৌযানে পণ্য পরিবহন করায় খরচ ও সময় বেশি ব্যয় হয়। সামগ্রিকভাবে নৌ যোগাযোগ সংকুচিত হয়ে যাওয়ায় তার স্থান দখল করে মূলত সড়ক যোগাযোগ। এর ফলে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রাণ প্রকৃতি ও নদী আন্দোলনের বর্ষিয়ান নেতা অনিল বিশ্বাস বলেন, 1981 সালে কপোতাক্ষ নদে লঞ্চে চেপে ঝিকরগাছা থেকে গঙ্গানন্দপুর গেছি।
1991 সালে বাঁকড়া বাজার থেকে কপোতাক্ষের তাজা ইলিশ কিনেছি। কথা বিশ্বাস করতে আজকের প্রজন্মের কষ্ট হবে। আমাদের চোখের সামনে মরে গেল দক্ষিণ অঞ্চলের দীর্ঘতম নদ কপোতাক্ষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঠিক মাঝের জেলা যশোর। এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে 20টি নদী। পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, নদীগুলো মরে যাওয়ায় শুষ্ক মৌসুমে কৃষক সেচের জন্য ভূ-উপরিস্থ পানি পায় না। ফলে ফসল বাঁচাতে তাদের ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে হয়। এর ফল হচ্ছে মারাত্মক। দিন দিন পানির স্তর নেমে যাচ্ছে। ফলে চাষাবাদের খরচ বাড়ছে হু হু করে। বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ জানান, এ অঞ্চলে মাটির 25 ফুট গভীরে পানির স্তর থাকলে তাকে স্বাভাবিক বলা যায়। কিন্তু এবার শুষ্ক মৌসুমের শুরুতে এপ্রিলের প্রথম সপ্তাহে পানির স্তর গড়ে প্রায় 31 ফুট নিচে নেমে যায়। প্রতি বছরই এমনটি হচ্ছে। ফলে অগভীর নলকূপে পানি ওঠে না। বিএডিসি ও চাষিরা বাধ্য হয়ে মাটি খুঁড়ে মোটর স্থাপন করেন। এতে বিপুল অঙ্কের টাকা বাড়তি খরচ হচ্ছে। বিএডিসির দক্ষিণ পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার যশোর শহরের কাছে চাচড়া এলাকায়। এই এলাকার বাসিন্দারা অগভীর নলকূপে একেবারেই পানি পান না। তাদের হয় পৌরসভার সাপ্লাই পানি, না হয় নিজস্ব সাবমার্সিবল পাম্পের ওপর নির্ভর করতে হয়। উজান থেকে পানির প্রবাহ ক্ষীণ হয়ে পড়ায় দক্ষিণে বঙ্গোপসাগরের পানি ক্রমেই উত্তরের দিকে উঠে আসছে। ফলে দক্ষিণ পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চলের পানি ও মাটি এখন মাত্রা অতিরিক্ত লবণাক্ত। দিন দিন এই লবণাক্ততার পরিমাণ বাড়ছে। বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মতে, যেসব কারণে দক্ষিণাঞ্চলের মাটি ও পানিতে লবণাক্ততা বাড়ছে তার মধ্যে প্রধান হলো উজানের পানি প্রত্যাহার। ফারাক্কার কারণে গাঙ্গেয় অববাহিকায় সর্বোচ্চ লবণাক্ততার প্রকোপ দেখা দিয়েছে। এই ইনস্টিটিউটের যশোর কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোতাসিম আহমেদ বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাটি ও পানিতে লবণাক্ততা অস্বাভাবিক বাড়ার মুখ্য কারণ ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গা নদীর পানির একতরফা প্রত্যাহার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শিমুল মণ্ডল বলেন, উপকূলে এখন আমন চাষ হয় না বললেই চলে। গ্রীষ্ম মৌসুম মার্চ থেকে জুন পর্যন্ত গোটা এলাকায় ফসল শূন্য থাকছে। গত কয়েক বছর ধরে দক্ষিণ পশ্চিমের 3 জেলা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আইলা ও সিডোরে উপকূলীয় বাঁধ তছনছ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। এর মধ্যে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা, খুলনার কয়রা, পাইকগাছা সহ আশপাশ এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এইসব অঞ্চলে এক কলস পানযোগ্য পানি সংগ্রহ করতে গৃহবধূদের মাইলের পর মাইল পাড়ি দিতে হয়। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর নদীগুলো সারা বছর যে পলি বয়ে আনে তার সিংহভাগই বহন করে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া 3টি নদী, পদ্মা, যমুনা ও মেঘনা। এই 3 প্রধান স্রোতধারার শাখা প্রশাখাগুলোর বহন করা পলি জমি উর্বর করে। কিন্তু ফারাক্কা বাঁধ চালুর কারণে পদ্মার পলি বহন ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন বলেন, এর ফলে জমি প্রাকৃতিক উর্বরতা হারাচ্ছে। এখন রাসায়নিক সার ব্যবহার ছাড়া কোনো জমিতে কার্যত ফসল চাষ করা সম্ভব নয়। 80-র দশক থেকে যশোরের অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলা, খুলনার ডুমুরিয়া এবং সাতক্ষীরার তালা জলাবদ্ধতার শিকার। এর প্রধান 2টি কারণের একটি হলো ফারাক্কা বাঁধের মাধ্যমে উজানের পানি প্রত্যাহার এবং 60-এর দশকে তখনকার ওয়াপদা কর্তৃক উপকূল জুড়ে অসংখ্য বাঁধ, পোল্ডার ও সুইচ গেট নির্মাণ। এর ফলে উজানের পানির প্রবাহ কমে যায়। সাগরের লোনা পানির প্রবাহ দেশের গভীর অভ্যন্তরে প্রবেশ করে, যার অবশ্যম্ভাবী পরিণতি জলাবদ্ধতা। এতে এলাকায় ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন প্রতি বছর কমছে। ফারাক্কার কারণে দক্ষিণ পশ্চিমের নদ নদী পানি শূন্য হয়ে যাওয়া ও লোনা পানি বিস্তারের কারণে বিপর্যয় ঘটছে প্রাণ প্রকৃতি আর উদ্ভিদের। বাস্তুচ্যুত হচ্ছে লাখ লাখ মানুষ। পরিবেশের বাস্তু সংস্থান নষ্ট হওয়ায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বহু প্রাণীর অস্তিত্ব প্রায় বিলুপ্ত হচ্ছে। হারিয়ে গেছে প্রকৃতির ওপর নির্ভরশীল হরেক রকম পেশা। হাজারো রকমের স্বাদু পানির মাছের জন্য বিখ্যাত অঞ্চলটিতে এখন দেশি মাছ নেই বললেই চলে। হারিয়ে গেছে বিখ্যাত যশোরে কই। এক সময়ের সুজলা সুফলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত মরুময়। জলবায়ু হয়ে উঠেছে চরম ভাবাপন্ন।
শীত মৌসুমের বেশিরভাগ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে যশোর ও চুয়াডাঙ্গায়। আবার গ্রীষ্মকালে বেশিরভাগ দিন সর্বোচ্চ তাপমাত্রা ওঠে এই দুই জেলায়। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় সর্বোচ্চ 41 ডিগ্রি তাপমাত্রা উঠেছে যশোরে। যশোর ঝিনাইদহ এলাকায় খেজুরের রস খুবই বিখ্যাত, কিন্তু জলবায়ুর পরিবর্তনে খেজুরের গাছ শূন্য হতে চলেছে এলাকাটি। সাইক্লোন জলোচ্ছ্বাস থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে রক্ষার জন্য সুন্দরবন ঢাল হিসেবে ব্যবহৃত হয়। আইলা ও সিডরের মতো অতি ধ্বংসাত্মক সাইক্লোন থেকে উপকূলকে বুক দিয়ে আগলে রেখেছে সুন্দরবন। উজানের মিঠা পানির সরবরাহ হ্রাস এবং সাগরের লোনা পানির আধিক্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমিটিকে হুমকির মুখে ফেলেছে। লোনা পানি বাড়ার কারণে সুন্দরবনের ইকোলজিক্যাল ব্যালান্স নষ্ট হচ্ছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাজনীন নাহার বলেন, অতিরিক্ত লবণাক্ততা ম্যানগ্রোভ বনের উৎপাদনশীলতা হ্রাস করে। দীর্ঘ সময় ধরে উচ্চ লবণাক্ত পানিতে ডুবে থাকার ফলে গাছের অঙ্কুরোদ্গম কঠিন হয়ে পড়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।